हमने ऐसे कानून भी बनाए, देश का विभाजन हुआ তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে। আমি তাই করেছি, আমি তাদের মনের উপর শাসন করেছি, আমি তাদের কর্মটাকে বন্দী করেছি। এদিকে এই 21শে ফেব্রুয়ারি শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠাবে নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ দেওয়ার পরই এই সিদ্ধান্তটি নেন তিনি। বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করছে, রাতের ঘুম হারাম হয়েছে ডক্টর ইউনূস সরকারের। সবাই পালানোর রাস্তা খুঁজছে, বাংলাদেশের পরিস্থিতি আবারও অস্বাভাবিক হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাছাটা ফেটে লাল হয়ে গিয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা, সে এই তার পাছা ফেটে যাওয়াটা কাউকে দেখাতে পারছে না, করতেই পারছে না, কাউকে বলতেই পারছে না আমার পাছাটা ফেটে গিয়েছে রে ভাই। আর সেই জন্যই এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু মন্তব্য করেছে মোদীকে নিয়ে। উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল, তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত। এবার এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা। এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্ন ভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে, কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। প্রধান উপদেষ্টা বলে আমাদের কাছে চিঠি লিখুন, আমাদের কাছে চিঠি লিখুন, আমরা আপনাদের কথার জবাব দেওয়ার জন্য বসে আছি, আমরা আপনাদের কথার জবাব দেওয়ার জন্য বসে আছি। কই চিঠি তো দিয়েছি, আমাদের আমন্ত্রণ পত্র তো পাই না। এই প্রধান উপদেষ্টার মুখের ভাষা আর কাজ কিন্তু এক না। শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন, অর্থাৎ তিনি কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশে ফিরবেন, নাকি আওয়ামী লীগ দলের সভানেত্রী হিসেবে বা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরবেন? প্রশ্নটা উঠলো এই কারণে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা কথা বললেন, আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীকে। হ্যাঁ, এখন নরেন্দ্র মোদী এই কঠিন সিদ্ধান্তটি নেয় শেখ হাসিনাকে 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশে পাঠানো। দর্শক শ্রোতা, শেখ হাসিনা ভারতে অবস্থান করছে এবং এই বিষয়টাকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশের ক্ষমতা দেয় বা বাংলাদেশের দায়িত্ব দেয়। এখন নরেন্দ্র মোদী এটা কি করতেছে? এইসব বিষয় নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনূসের উপরেও অনেক প্রভাব পড়ে, সমন্বয়ক, উপদেষ্টা সবার উপরই প্রভাব পড়ে। আপনারা সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। এইসব বিষয়ে পর্যালোচনা করে আমার অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সর্বশেষ কি হয়, মানে শেখ হাসিনা বাংলাদেশে এসে কি করবে, 21শে ফেব্রুয়ারি কি কি ঘটবে বাংলাদেশের মধ্যে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এই বিষয়গুলো দেখে সারা বিশ্ব অবাক হবে। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এখনকার বিষয় শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন কিভাবে হতে পারে সেই বিষয়টি নিয়ে, অর্থাৎ তিনি কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশে ফিরবেন, নাকি আওয়ামী লীগ দলের সভানেত্রী হিসেবে বা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরবেন। প্রশ্নটা উঠলো এই কারণে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা কথা বললেন, আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিলাম। এটা শোনার পর মোহাম্মদ ইউনূস এবং তার আপনজন জামাত, হিজবুত, আইএস, ওই কি আল-শামস, আল-বদর, এদের সব কোনো ঝাঁঝালো প্রতিক্রিয়া কিন্তু এখনো দেখতে পাওয়া গেল না। সবাই যেন ঢোক গিলে বসে থাকলো যে এই এত বড় কথাটা শোনার পর। ভাবখানা এমন, আমেরিকার প্রেসিডেন্ট যখন বলেছে তখন কি আর রাগারাগি করবো, মানে এটা যেন তারা মেনেই নিয়েছেন যে এই কথাটা বলার অধিকার আমেরিকার প্রেসিডেন্টের আছে, বাংলাদেশকে ভারতের হাতে দিয়ে দেওয়ার। আমি কিন্তু ভেবেছিলাম এই নিয়ে একটা ফাটাফাটি হবে, আগুন জ্বলবে বাংলাদেশে। এরকম ভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশকে অন্য কোনো দেশের কাছে দিয়ে দেওয়া যায় নাকি, বা তাদের প্রধানমন্ত্রী এসে এ দেশের ব্যাপার দেখবেন? এ তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। আমেরিকা নিজে দায়িত্ব নিয়ে সংকট মেটালো না হয় মেনে নেওয়া যেত, কারণ অনেক টাকা দেয় তারা, বাংলাদেশের বাঁচা মরার অনেকটাই নির্ভর করে তাদের ওপর। তাদের যদি মোড়ল হিসেবে মেনে নেওয়া যায় তাহলে ক্ষতি কি? কিন্তু তাই বলে ভারতকে মোড়ল করে দেওয়া হবে? ভারত এসে আমাদের মোদী এসে ছড়ি ঘোরাবেন বাংলাদেশের মাথার উপর? এই যদি অন্যায় না হয় তাহলে অন্যায় কাকে বলবে? আর বাংলাদেশের মানুষ এই অন্যায়টা চুপচাপ মেনে নিয়েছে। ট্রাম্প সাহেবের যদি হাতে সময় না থাকে তবে পাকিস্তানকে কিংবা টার্কিকে কিংবা চীন, রাশিয়া, যাকে খুশি বাংলাদেশ সংকট মেটাবার দায়িত্ব দিয়ে দিতে পারতেন ট্রাম্প সাহেব। কিন্তু ভারতকে, মোদীকে
না না, এ অসহ্য। এর বিরুদ্ধে এমনিতে কথায় কথায় আগুন দেয়া, ভাঙচুর করা, এগুলো বর্তমানে বাংলাদেশিদের খুব প্রিয়। গত বছর সেই জুন জুলাই থেকে দেখা যাচ্ছে এটা। আর ভাঙচুর মানে লুটপাট, আর লুটপাট মানে নিজের সম্পদ বাড়া, দেশের সম্পদ চলে যাক। কিন্তু কি আশ্চর্য দেখুন, এত বড় কথা একটা বললেন ভারত এবং বললেন আমেরিকার ট্রাম্প সাহেব, আর ভারতের মোদী সাহেব তার পাশে বসে মৌনং সম্মতি লক্ষণং এই বলে চুপচাপ সম্মতি দিয়ে গেলেন। এটা যেন মানতে অসুবিধা হচ্ছে। দেখুন, ঢাকার আমেরিকান কনসুলেটের সামনে এর প্রতিবাদে একটা স্লোগান পর্যন্ত উঠলো না। আরে আগুন টাগুন তো দূরের কথা, দূর কি বাত। এমনকি ঢাকার ভারতীয় দূতাবাসের বাইরে পর্যন্ত কেউ একবার আওয়াজ দিল না যে আমেরিকার দালাল ভারতের হস্তক্ষেপ মানছি না, মানব না। এটা কেউ একবার বললো না। অর্থাৎ ভারত যা বিচার করবে সংকট মোচনে বাংলাদেশের, সেটাই যে মানতে হবে সেটা বুঝে গেছে ইউনূস মিয়া অ্যান্ড কোম্পানি থেকে। ইউনূস মিয়া অ্যান্ড কোম্পানি থেকে জামাত, বিএনপি সবাই। এতে এখনো পর্যন্ত ভারতের কিন্তু এই যে অবস্থাটা হয়েছে বাংলাদেশে এখন সব শুনে যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া নেই। এই পুরো যে কৃতিত্ব সেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পাওনা। তার ওই এক লাইনের মন্তব্য, আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, এমনই মোক্ষম এই লাইনটি যে ইউনূস এবং তার দলবলের মুখে একেবারে মুখ সেলাই করে দিয়েছে। লিউকোপ্লাস্ট নয়, একেবারে পার্মানেন্ট সেলাই। লিউকোপ্লাস্ট তো তুলে ফেলা যায়। আগেকার দিনে বুঝলেন, কবিরাজি মতে চিকিৎসায় পাঁচন খাওয়ানোর একটা চল ছিল। এক ডোজ পাঁচন পড়লে 7 দিন মুখে কোনো স্বাদ থাকতো না। ট্রাম্পের ওই ওয়ান লাইনারটা, ওই মন্তব্যটা অনেকটা যেন তেমন, একেবারে মুখ মেরে দিয়েছে। ইউনূস মিয়া অবশ্য এই মন্তব্য নিয়ে কিছু না বলে সংবাদ সম্মেলনে, ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ওটা ছিল ওদের দেশের একটা সর্বদলীয় সম্মেলন, সেই সর্বদলীয় বৈঠকে তিনি ট্রাম্পের এই মন্তব্যের পিঠে মোদি কোনো কথা না বলায় তার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে ট্রাম্পকে দিয়ে যা বলাতে চাইছিলেন মোদি, ট্রাম্প সেটা বলেননি, আর বলেননি বলেই নাকি মোদি তারপরে আর কোনো কথা বলেননি। আরে কে একে বোঝাবে যে ট্রাম্পের যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে, প্রশ্নের দুটো পার্ট ছিল, একটা ছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে, সেটা মোদির কাছে, আর একটা ছিল বাংলাদেশ নিয়ে, সেটা আমেরিকার কাছে। মোদির উত্তরটা মোদি দিয়ে দিয়েছিলেন, আমেরিকার কাছে যে উত্তরটা সেটা আমেরিকা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আরো একটা তো ব্যাপার আছে যে মৌনং সম্মতি লক্ষণম, অর্থাৎ উনি যখন বললেন আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, মোদি তাতে কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। মানে সম্মতি তো এটাই। আরে বাবা, আমাদের ইউনূস সাহেব, আপনি তো রাজনীতিবিদ নন, আপনি সেই জন্য আপনি সুদের কারবার ভালো বোঝেন, তারপরে লাইনবাজি করে পুরস্কার বাগানো ভালো বোঝেন, কিন্তু রাজনীতি একেবারেই আপনার মাথার উপর দিয়ে চলে যায়। আসলে রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের সাম্প্রতিকতম একটি রিপোর্ট, সাম্প্রতিকতম, এটা লাস্ট রিপোর্ট, সেখানে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন নিয়ে বেশ কিছু, মানে শেখ হাসিনার বিরুদ্ধে যা এমন কথা সেখানে বলা আছে। ইউনূস ভেবেছিলেন এই মোদি ট্রাম্পের বৈঠক যেটা 13 তারিখে, সেই বৈঠকের আগে এইটা বার করে দিয়ে, এই রাষ্ট্রসংঘের বার করে দিলে ভালো হবে, তার উপরে চাপ কমবে এবং শেখ হাসিনার উপর চাপ বাড়বে, এবং মোদি যেভাবে আমেরিকার ট্রাম্প সাহেবকে দিয়ে বাংলাদেশের সংকট, বাংলাদেশের এই ইউনূস সরকারকে হটাবার ব্যাপারে চেষ্টা করছেন, সেটা সফল হবে। এইটা ভেবেছিলেন যে রাষ্ট্রসংঘের ওই রিপোর্টটা দিয়ে দেওয়া যাক, তাহলে এগুলো হবে। কিন্তু সেটা হলো না। সেখানেও সেগুলোও বালির বস্তা ঢেলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা। ছাত্র শিবিরের এই নেতা হাততালি করবার জন্যে এবং দলে নিজের ওজন বাড়াবার জন্যে ফাঁস করে দিয়েছে যে রাষ্ট্রসংঘের এই রিপোর্ট তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই রিপোর্ট তৈরির সঙ্গে। ব্যাস, এমনিতেই রাষ্ট্রসংঘের ওপর ট্রাম্প এখন মহা খাপা। তার উপর এই খবর তিনি পেয়ে গেছেন, আরো ব্যাখ্যা করে দিয়েছেন পল কাপুর, ওই ডোনাল্ড লু জায়গায় যিনি এসছেন, যিনি বাংলাদেশ থেকে শেখ হাসিনার পাত্তাড়ি গুটিয়ে ইউনূসকে এনে বসিয়েছিলেন, সেই ডোনাল্ড লু তো এখন কিকড আউট, তার জায়গায় এখন পল কাপুর। ইনি ভারতীয় বংশোদ্ভূত, আবার হিন্দু, আর তিনি ট্রাম্পকে ভালো রকম বুঝিয়ে দিয়েছেন রাষ্ট্রসংঘে কি খেলা খেলেছে এখানে রাষ্ট্রসংঘ। ব্যাস, ফলে হাসিনার উপর একটু আধটু যদি রাগ থেকেও থাকতো ট্রাম্প সাহেবের, এই রাষ্ট্রসংঘের রিপোর্টের 2 নম্বরই দেখে তিনি আরো খেপে গেছেন রাষ্ট্রসংঘের উপর, এবং হুর টাকা তো বন্ধ করে হু থেকে তো বেরিয়ে এসছেন, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখান থেকে বেরিয়ে এসছেন, এবং এরপরে বলেছেন ওদের টাকা কেটে দেবে। মানে রাষ্ট্রসংঘ চলে আমেরিকার টাকায়, মূলত চলে আমেরিকার টাকায়। উনি বলছেন এ টাকা দেবো না, চালাও তোমরা রাষ্ট্রসংঘ।
তিনি বুঝে গেছেন এখন ট্রাম্প যে জুলাই অভ্যুত্থান আসলে একটা ষড়যন্ত্র। জয়শঙ্কর মারফত আমেরিকার বর্তমান প্রশাসন তাই স্পষ্ট বলে দিয়েছে শেখ হাসিনার উপর যে অন্যায় হয়েছে সেটার একমাত্র সমাধান ইউনূসের বিদায় এবং হাসিনাকে তার যথাযোগ্য জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আর এই যথাযোগ্য জায়গা ফিরিয়ে নিয়ে যাওয়া কিভাবে যাবে, কোন পদে যাবেন, কিভাবে যাবেন, সেইটার দায়িত্ব দিয়ে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদীকে, প্রাইম মিনিস্টারকে। ভারত ও আমেরিকার প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন তারা হয়তো ভেবেছিলেন ট্রাম্পের সিদ্ধান্তে, বিশেষ করে ওই ওয়ান লাইনার নিয়ে বাংলাদেশ হয়তো বড় কোনো প্রতিবাদ আন্দোলন করে তুলবে, আর সেটা তুললে ভারতকে একটু সতর্ক হয়ে বুঝে শুনে এগুতে হতো। কারণ ভারত তো তার গায়ের উপর, ভারতের পেটের মধ্যে বসে রয়েছে বাংলাদেশ। আর জানেন তো, পেট যদি খারাপ হয় তাহলে তো তার দিনটাই খারাপ, তার শরীর খারাপ। একটা মানুষের যদি পেট খারাপ হয় তার শরীর খারাপ। সুতরাং বুঝে শুনে এগোতে হয় যাতে অকারণে উত্তেজনা না বাড়ে। সেই জন্যে এইখানে বিনা বাক্যে ট্রাম্পের কথা মেনে নিয়েছেন মোদী সাহেব, কিন্তু খুব দ্রুত তার সিদ্ধান্ত সেটা কার্যকরও করে দেবেন। এটাও ঠিক যে তার দ্রুতই কার্যকর করবেন, এ বিষয়ে ভারত দেরি করবে না। তার অন্য একটা কারণও আছে। ভারতের গোয়েন্দা দপ্তর স্পষ্ট খবর পেয়েছে পাকিস্তান আর্মির নেতৃত্বে ও জামায়াত ইসলামীর ব্যবস্থাপনায় রোহিঙ্গা সন্ত্রাসীদের যতগুলো গোষ্ঠী ছিল রোহিঙ্গা সন্ত্রাসীদের, ওই আরাকান রোহিঙ্গাদের যত আরসো ইত্যাদি, আরএসও ইত্যাদি নানা রকম তো ছিল তাদের, ওই স্যালভেশন আর্মি ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে নিয়ে এবার ইউনুস করেছেন কি ক্ষমতার লোভ দেখুন। আর ভীমরতি একেই বলে, ভীমরতি কেন বলে সেটা পরে বলছি। তিনি ভেবেছেন এদেরকে দিয়ে তিনি একটা করে নেবেন কি, ওখানে একটা বড় ইসলামিক রেভলিউশন আর্মি গড়ে তুলবেন, রেভলিউশনারি আর্মি। যেমন ওই ইরানে হয়েছিল, এখানেও তার শান্তির নোবেল জয়ী, তার কি অবস্থা দেখুন। তিনি এখন ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করতে ছুটেছেন। তারা বাংলাদেশে ইসলামিক সরকার প্রতিষ্ঠা করবে। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। কিভাবে সম্ভব এটা? আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে, এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে তারপর কি আপনার জরুরিভাবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠকে বসবে আপনার বিএনপি আর হচ্ছে ডক্টর ইউনূস। এখন সেই দিনটাই ঘটতে যাচ্ছে। জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ডক্টর ইউনূসকে যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয়, আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাগরি থাকে, তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসকে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে ভোট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী লীগও করতে পারে। এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারে মামলা কিংবা গণহারে গ্রেফতার কিংবা আইনের আওতায় কোনোভাবেই যাতে কোনো একটা কর্মীকে না ধরা হয় কিংবা আইনের মার্ক পেছে যাতে না পড়তে হয়। আর এটার সাথে জাতিসংঘ এটাও বলছে যাতে বাংলাদেশে শৃঙ্খলা বজায় থাকে, সংখ্যালঘুদের উপরে আপনার ভোটের যে একটা চাপ সেটা যাতে সৃষ্টি না করা হয়। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। সেটি হচ্ছে আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি, এই আপনার ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জাতিসংঘ থেকে একদম লিখিতভাবে একটা দরখাস্ত কিংবা আপনার একটা লিস্ট আসতে যাচ্ছে ডক্টর ইউনূসের জন্য। সেটি হচ্ছে আওয়ামী লীগের আর আপনার আইনতভাবে বাংলাদেশের রাজপথে তারা যাতে সমাবেশ সম্মেলন কিংবা কোনো যদি আপনার মিটিংয়ের প্রয়োজন হয় তারা যাতে সেটা করতে পারে, আর এটা যাতে কোনো আইনত বাধা কিংবা আপনার অন্য সমস্ত যে রাজনৈতিক যে দলগুলো আছে তারা যাতে বাধা সৃষ্টি না করতে পারে। অন্যদিকে বিশেষভাবে যে আপনার নজরটা দেয় সেটি হচ্ছে সংখ্যালঘুদের উপরে। তারা তো হিন্দু, তো তাদেরকে জোর জবরদস্তি করে যে তুমি আওয়ামী লীগকে ভোট দিতে পারবা না, তুমি জামাতকেই তোমাকে ভোট দিতে হবে কিংবা বিএনপির বাক্সেতেই তোমাকে ভোট দিতে হবে। তো এই ধরনের যাতে কোনো জিম্মায় ফেলে আপনার ভোট কালেক্ট যাতে না করতে পারে কোনো দল, এটার প্রতি বিশেষভাবে নজর রাখতে বলছে ডক্টর ইউনূসকে, এবং এটা নিয়েই এখন থেকে কাজ করতে বলছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এখন কথা হচ্ছে যে এটাতে আসলে কি হলো? আমার মনে হয় যে ভাই আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল, আর বাকি যে সমস্ত দল আছে তারা কি প্রপারলি চাঁদের দেশে যাবে। কিভাবে? সেটি হচ্ছে জামায়াতকে কখনোই আপনার সংখ্যালঘুরা কিংবা আপনার আমাদের হিন্দু ভাইয়েরা ভোট দিবে না, ইম্পসিবল। আপনার বিএনপির কিছু পাবে, আর সমস্ত ভোট পাবে হচ্ছে আওয়ামী লীগ, এটা কিন্তু জানা কথা।
যখন নাকি আপনার শেখ মুজিবুর রহমান কিংবা আপনার বাংলাদেশের আরো একটি আপনার উজ্জ্বল মুখ, সেটি হচ্ছে মাওলানা ভাসানী সাহেব, তিনি যখন আপনার শেখ মুজিবুর রহমান থেকে আলাদা হয়ে, আমি শর্টকাটে বলতেছি, আওয়ামী লীগের একটা পার্টি করে, সেটি হচ্ছে আপনার মুসলিম লীগ। তো যখন নাকি শেখ মুজিবুর দেখলো যে না, এটা মুসলিম লীগ করা সম্ভব না, কারণ বাংলাদেশটা তো গণতান্ত্রিক দেশ, আর হিন্দু বাইরে তাহলে কোথায় যাবে, মানে তারা কি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মনে করেন পড়ে যেত। এর আর সবকিছু বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর কিংবা সকল ধর্মের জন্য এই দলটা কাজ করবে বাংলাদেশের আপনার কি বলে এই সংবিধান মেনে। এই দলটা কাজ করবে বাংলাদেশের প্রতিটি জনগণের, প্রতিটি ধর্মের মানুষের জন্য বা প্রতিটি ধর্মের ব্যক্তির অধিকারের জন্য এই দলটি কাজ করবে। তাই এই দলের নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। আর এটার ক্ষেত্রেই আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগের মোটামুটি ধরেন যদি 100% ভোট থাকে, এক্সাম্পল হিন্দুদের যদি 100% ভোট থাকে, 80% ভোট পাবে হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসুন, সামান্য একটা কি কোনো বাধা সৃষ্টিতা কিংবা উপদেষ্টারা কি কোনো বাধা সৃষ্টি করতে পারবে? আমি আপনাদেরকে বলে দিতে চাই যে 1%ও না। কারণ ইতিমধ্যে আপনার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছে, একে একে আরো যে 2-4 জন আছে সবাই কি পদত্যাগ করবে, মানে তারা আপনার মাঠে নামতেছে তাদের ভোট কালেক্ট করার জন্য। এতে করে কি হবে, সবাই কি সাধারণ জনগণ হয়ে যাবে। কারো উপরে কেউ কোনো আইনত প্রভাব কিংবা কোনো ধরনের কোনো আপনার উচ্ছৃঙ্খলা, মব জাস্টিস, গণহত্যা কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই তাদেরকে জিম্মা করে যাতে ভোট কালেক্ট কি করা ইম্পসিবল হয়ে যাবে। কারণ জাতিসংঘ সরাসরিভাবে একটা বিশেষ নজর রাখবে আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনের ক্ষেত্রে। আসলে নির্বাচনটা কবে হতে যাচ্ছে, নির্বাচনটাও অতি দ্রুত হতে যাচ্ছে জাতিসংঘের নির্দেশে। আমি বলছিলাম না যে আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসবে কিংবা আওয়ামী লীগকে ফিরিয়ে দিবে জাতিসংঘ, কি মিলল তো? এখন তো শুধু পারমিশনটা পাইলেন আপনার কি রাজপথে সম্মেলন করার কিংবা করার। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। কারণ ভাই, রাজনীতিতে কিংবা আপনার ইলেকশনে যদি আপনাকে করতেই হয় তাহলে আপনাকে তো রাজপথে নামতে হবে, আপনাকে তো রাজপথে মিটিং, মিছিল, বড় বড় সমাবেশ করতে হবে, জনগণের উদ্দেশ্যে বক্তৃতা রাখতে হবে, জনগণকে অনুপ্রেরণা দিতে হবে কিংবা তাদের কি বলে আস্থা দিতে হবে যে আমরা আসি, আমরা পুনরায় ফিরে আসবো, বা এই ধরনের একটা কথা কিন্তু দিতে হবে, তাই না? বা এই ধরনের একটা মিটিং মিছিল করতে হবে। যাই হোক, এবার দর্শক বন্ধুরা, আমি মনে করি যে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ কিংবা একটা গুড নিউজ হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে। সর্বশেষ আমি আরো একটি কথা বলে দিতে চাই যে এই কথা শুনে কেউ আবার রাজপথে নেমে যাবেন না যেন। কেমন? এটা এখন পর্যন্ত আপনার ডক্টর ইউনূস ডিক্লেয়ার দেয় নাই, তবে আসতে যাচ্ছে, এটা বাস্তব। কেমন? যখন আসবে সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই ফেব্রুয়ারির আপনার এই মানে আপনার 27-28 তারিখের ভিতরেই সম্ভাবনা আছে আসার জন্য ইনশাআল্লাহ। খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য, খোদ শেখ হাসিনার জন্য, ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য। কারণ ইন্ডিয়া টুডে, আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম, তারা একটা জরিপ চালাচ্ছে। জরিপটা কি? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, তাদের জরিপটার নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোজ অব দ্য নর্থ ইস্ট। এই শীর্ষক জরিপ, এটা হচ্ছে কি, জরিপে জানতে যাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। আর বিষয়টা খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না, বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামত কি। একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করলে, ধরেন আপনি কোনো কাজ করছেন, কাউকে জিজ্ঞেস করছেন, এটা একরকম। আর যদি জনগণকে জিজ্ঞেস করেন, অফকোর্স একটা নাম্বার অফ পিপল তারা কিন্তু এই জরিপের মধ্যে বলবে যে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও, আবার কেউ বলবে যে না। একটা যাচাই চলছে। চলতি মাসে, এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা মুড অব দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে। জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে NEE। জরিপের 3টি প্রধান অপশন দিয়েছে ভারতের নাগরিকদের জন্য। নাম্বার 1, তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র 23% উত্তরদাতা। বুঝতে পারছেন? সেকেন্ড রেজাল্ট দেখেন। আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বাট তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই, এই মতামতের উপর ভোট দিয়েছে
37.6% জনগণ। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত। আপনি কি মনে করেন পাঠানো উচিত? উচিত মনে করছে আপনার 55% ভারতীয় নাগরিক, 8টা রাজ্যে জরিপ চলছে। আর পাঠানো উচিত না এইটা মনে করছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই জরিপের পক্ষে মত দিয়েছে 16%, খুবই কম। বিপক্ষে মত দিয়েছে আপনার 29.1%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা 55% জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, কূটনৈতিক যে চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এখন এই পরিস্থিতিতে যখন এই জরিপটা চালাচ্ছে ইন্ডিয়া টুডে, অফকোর্স দেয়ার ইজ এ মোটিভ, পেছনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল, তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে না। তবে বিরোধী দলের মধ্যে কংগ্রেসের খোদ রাহুল গান্ধী তিনি তার পক্ষে থাকলেও তার দলের মধ্যে অনেকে লাইক শশীধর আরো অনেকে আমরা দেখেছি, শিবসেনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম, সাংবাদিক, কলামিস্ট, তারা কিন্তু আস্তে আস্তে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারত সরকারের, এইটাই কিন্তু মতামত দিচ্ছে। যদি এমনটাই হয়, পরিস্থিতি এমনও হতে পারে যে কোনো মুহূর্তে আসলে কিন্তু শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। একটা ঘোর অমানিসা এই মুহূর্তে আওয়ামী লীগ পরিবার এবং শেখ পরিবারের উপর চলছে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা উচিত নাকি না উচিত না? ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। কেন বললাম সোনার বাংলাদেশ? যত ইন্ডিয়ার খেলা শেষ হবে বাংলাদেশ তত ভালো থাকবে। যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে ততই বাংলাদেশের জনগণ ভালো থাকবে। এই জন্য বললাম যে ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। ইন্ডিয়ার খেলা শেষ হলো কিভাবে এটা আপনারা খুব ভালো করে জানেন যে ইন্ডিয়ার খেলা আসলে শেষ হলো কিভাবে। ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে খেলছে। লাস্ট 15.5 বছরে বাংলাদেশের মানুষের কাঁধের উপর চড়ে বসছিল শেখ হাসিনা। আর এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাঁধের উপর চড়ে বসার জন্য সব ধরনের সহযোগিতা করছিল ইন্ডিয়া। এই জন্য বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না, কারণ লাস্ট 15 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, শান্তিতে কথা বলতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই। তাই এই প্রবলেমগুলো আমাদের ছিল। এই জন্যই বললাম যে যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে তত বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের এক প্রকার অভিভাবকই হয় ইন্ডিয়া। তারপরে হয় ওরা বসেছিল যে নির্বাচন হবে, 20 তারিখে শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প, তারপরে আওয়ামী লীগের দায়িত্ব নেবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করছে এটা আমার থেকে আপনারা ভালো জানেন। ডোনাল্ড ট্রাম্প কি করছে? এখন সব কুল কিনারা হারিয়ে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগছে। বিভিন্নভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক করা যায়। তো আমি ইন্ডিয়ার নাগরিক এবং ইন্ডিয়ার যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু হবেন। অলরেডি বাংলাদেশের জনগণের সাথে যা করছেন বাংলাদেশের জনগণ তো এভাবে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু অ্যাকসেপ্ট করার একটা অপশন আছে। যদি এই কাজটা করতে পারেন বাংলাদেশের মানুষ হয়তো সবকিছু ভুলে গেলেও যাইতে পারে। আপনারা যে স্বৈরাচারিণী শেখ হাসিনাকে আপনাদের দেশে আশ্রয় দিচ্ছেন তাকে ফেরত দেন, তাকে ফেরত দেন এবং আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেন, আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন। তাহলে বাংলাদেশের মানুষ ভুলে গেলেও যাইতে পারে। ভুলে যাবে এটা আমি বলতে পারতেছি না, ভুলে গেলেও যাইতে পারে যে আপনারা লাস্ট 15.5 বছরে বাংলাদেশের জনগণের সাথে কি করছেন। 15.5 বছর বললে ভুল হবে। আপনারা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষের কাঁধের উপর চড়ে বসছেন। তো এখন তো 24-এ একটা যুদ্ধ করলাম, আমি মনে করি ইন্ডিয়ার সাথে যুদ্ধটা ছিল, ইন্ডিয়া আপনাদের সাথে যুদ্ধ করে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম। এই বাংলাদেশকে নতুন করে গড়ার চেষ্টা করতেছি।
আর আপনারা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, বিভিন্নভাবে বাধা দিয়ে যাচ্ছেন। তো আপনারা যতই চেষ্টা করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক করবেন, আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন দল মেনে নিলেও সাধারণ জনগণ এটা মেনে নিবে না, সাধারণ জনগণের এটা মেনে নিতে কষ্ট হবে। তারপরেও সাধারণ জনগণ ভুলে গেলেও যাইতে পারে লাস্ট 15.5 বছর আপনারা কি করছেন বাংলাদেশের জনগণের সাথে। যদি আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন এবং আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন, তাহলে বাংলাদেশের মানুষ সবকিছু ভুলে যেতে পারে, আপনাদেরকে বন্ধু বানাইলেও বানাইতে পারে, বাট আই এম নট শিওর। তো যাই হোক, খেলা প্রকাশ শেষ, নতুন করে শুরু করতে হলে 100% বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে হবে, তা না হলে ইন্ডিয়া অচিরেই বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ সরকারের আমলে একটা শব্দ সবাই শুনতে 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 বিরক্ত হয়ে গেছিলেন, তাই না? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এই শব্দটা আসলে একটা বিরক্তির পর্যায়ে নিয়ে গেছিল। যারা মুক্তিযোদ্ধা তারাও বিরক্তিতে ছিল, যারা বিপরীত দলে আছে। কারণ মুক্তিযুদ্ধের চেতনার নামে এদেশে অনেক কিছু হয়েছে যেগুলো নিয়ে মানুষ পজিটিভলি নেয় নাই। আর সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, দুইটা ডিভাইডেশন হয়েছিল। আর সেই ডিভাইডেশনের সবচেয়ে বড় করাত্রা জামাতের উপর গেছে। কারণ প্রকৃতপক্ষে জামাত 1971 সালে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান ছিল। আমরা তো বাচ্চা পোলাপাইন, কিন্তু যারা সিনিয়ররা আছেন তারা কিন্তু সবাই বলছেন। এতদিন যা আওয়ামী লীগ বলছে গণহারে সব জায়গায়, এখন সেই দায়িত্বটা মোটামুটি বিএনপির কিছু নেতা কিন্তু নিয়ে নিছে। 5ই আগস্ট পরবর্তী সময় যখন আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিনবেন, জানবেন, শুনবেন, এই শব্দগুলো আসতেছে বিএনপির খুব হাই অথরিটি যারা আছেন তাদের কাছ থেকে। এখন তারা যখন বক্তব্য দেন, জনগণ ভেবে না এটা বিএনপির বক্তব্য। তারেক জিয়া বলতে হয় না, কারণ তিনি দেশে নাই। এখন যারা মাঠে আছেন তারা বলেন। তো হঠাৎ করেই 1971 সালে আপনাদের অবস্থান কি ছিল আয়নায় দেখার ঘোষণা দেয় কখনো জলালউদ্দিন ফারুক সাহেব, আবার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে, এই ইস্যুতে যখন একটা বিভক্তি আসছে, স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আগে জামাতও ছাত্ররাও কিন্তু। তো এখন যারা স্থানীয় সরকার নির্বাচন চায় তারা কারা? আমাদের বিএনপির খুবই একজন প্রভাবশালী নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে। তো এই ট্যাগটার সাথে কিন্তু সমন্বয়করাও পড়া যায়, উপদেষ্টা আসিফও পড়া যায়। কেন? আসিফও কিন্তু বলছে যে সরকার আগে এটা সিদ্ধান্ত নিচ্ছে নীতিগত, এটা একটা প্রজ্ঞাপনাগারে আসতে পারে। দর্শক, ষড়যন্ত্রকারীদের রুখতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলছেন, যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায়। এখন এই বক্তব্যটা কাদের বিপক্ষে? মানে বর্তমান যে সরকার আছে তাদের বিপক্ষে। সোজা হিসাব, রাজনীতিবিদদের ছোট করে কিন্তু সমন্বয়করাই কথা বলে, মাঝে মাঝে উপদেষ্টারা কথা বলে, সব উপদেষ্টা না, ছাত্র উপদেষ্টা যারা আছেন। পার্ট 2-তে তিনি বলছেন, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভায় তার বক্তব্য, দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। এটা কি? এটা নির্বাচন। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে। এছাড়াও তিনি বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এখানে আবার জামাতকে তিনি বুঝিয়েছেন। নিশ্চয়ই 5 আগস্টের পর ব্যাংক, হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে বলেও অভিযোগ এনেছেন এই বিএনপি নেতা। এখানেও জামাতের নামই টেকনিক্যালি মেনশন করছে, ভাসুরের নাম মুখে আনে নাই। এখানে ব্যাংকের বক্তব্যটা কেন আসছে? ইসলামিক ব্যাংক, ইসলাম ব্যাংক, জামাত ইসলাম তারা তাদের পুনরায় দখলে নিয়েছিল, তাদের ছিল এটা, তারা দখলে নিয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তারা তাদের আধিপত্য বিস্তার করছে প্রশাসনিক বিভিন্ন সেক্টরে। এগুলো কিন্তু ওপেন সিক্রেট এখন, তাই না? সাংবাদিক ইলিয়াস পিনাকি তারাও কিন্তু বলেন এগুলো আমাদের কথা না। তো সবকিছু মিলিয়ে এখন তাদের এই বক্তব্যগুলা অনেকে আবার বলছেন, যারা জামাতের ফলোয়ার, যারা বৈষম্য বিরোধীর ফলোয়ার, যে আওয়ামী লীগের দায়িত্বটা বিএনপি নিছে। আবার বলতো যে মুদ্রার এই পিঠ ওই পিঠ, যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এই পিঠ ওই পিঠ। এটা আবার কিছু কিছু ক্ষেত্রে প্রমাণও করতেছে তারা। প্র্যাকটিক্যাল ভাই, এই কথাগুলো তো আমাদের বলতে হবে। জামাতের নেতা যখন চাঁদাবাজি করছে এটাও আমরা বলছি, এটাও বলতে হবে।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যারা চাঁদাবাজিতে জড়িত, সিন্ডিকেটে জড়িত, রাজপথে রিক্সাওয়ালার থেকে 10 টাকা খাওয়া, অটোলার থেকে 20 টাকা খাওয়া, বাজার, বালুরঘাট, জলমহল, 80% ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীরা এবং একে আরেকজনকে গুলি করে মাইরা ফেলতেছে। কেন? দখলে নেওয়ার জন্য, খাওয়ার জন্য। তো এই জন্য অনেকেই বলার চেষ্টা করছেন যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে দেশ যেন না যায়, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। যদিও বিএনপির হাই অথরিটি জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একদম হাই অথরিটি যারা আছেন, প্রতিবার কিন্তু বিএনপির ওই সকল ক্ষুধার্ত নেতা কর্মীদের বারবার বার্তা দিচ্ছেন যে 5ই আগস্ট কেন আসছে তোমরা মাথায় রাখো, নির্বাচন এত সহজ হবে না, জনগণের কাছে ভালোবাসা পৌঁছাও, 31 দফা পৌঁছাও। আপনি তারেক রহমানের বক্তব্য দেখছেন, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তিনি কিন্তু বোঝেন যে ওই লুটপাটের রাজনীতিতে মানুষ এখন আর পছন্দ করে না। সো নেতা কর্মীরা যেন পজিটিভলি কাজ করে, এমনকি নির্দেশনা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ব্যানার পোস্টার এগুলো খোলাই ফেলছেন, এমনকি মাইকিংও করাইছেন। বহুত এলাকা আমি দেখছি মাইকিং করছে, যদি এলাকার কেউ চাঁদাবাজি করে তাহলে বিএনপি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এমনকি কয়েকজন রে এরকম ঘটনার জন্য মামলাও দিছে বিএনপি। আপনি বুঝতে পারছেন, এটা হাই অথরিটির খেলা, লোয়ার লেভেলের খেলা। ওই যে আমি খাবো। আবার এই বিষয়টা এখন কন্ট্রোল সরকার ওইভাবে করতে পারতেছে না, প্রশাসন অনেক জায়গায় মনে করতেছে বিএনপি আসবে চুপচাপ। এখন বিএনপি আওয়ামী লীগের মধ্যে হাত মিলানোর বিষয়টা অনেকে এইভাবেই নিচ্ছেন যে আওয়ামী লীগ এতদিন যেই মুক্তিযুদ্ধে পক্ষে বিপক্ষে খেলাটা খেলছে, অবস্থানটা নিয়েছে, এটা বিএনপি এখন কিন্তু বরাবর করছে। 71 ইস্যুটা বারবার আসছে। এইটা কিন্তু আসলে পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি, এটা রাজনীতিতে আছে, থাকবেই। তবে এত তাড়াতাড়ি যে এই কথাগুলো হবে এটা অনেকে ভাবে নাই। দেখা যাক, জামাত অলরেডি রিজভী সাহেবের এক বক্তব্য নিয়ে কড়া প্রতিবাদ। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো, আবার অন্যদিকে দেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এইগুলো নিয়ে অনেকে আলোচনা করে, অনেকে সমালোচনা করে। বিশেষ করে দর্শক যারা কিনা শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাপোর্ট করে, তারা শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলে, শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে আসবে এইসব বিষয় নিয়ে কথা বলে। আবার অনেক যারা আছে যারা কিনা আমাদের দেশটাকে নিয়ে মানে বিভিন্ন সত্য নিউজগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে, তাদেরও অনেক বক্তব্য এইখানে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।